আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে, আর এই স্টকটি ডাইভার্সিফাইড সেক্টরে কাজ করে এবং প্রত্যেকটি সেক্টরই বলতে গেলে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ডিমান্ড রয়েছে বর্তমানে ডাটা সেন্টার নিয়ে যারা কাজ করছে। তো ডেটা সেন্টারটা কী জিনিস নিশ্চয়ই ধারণা রয়েছে যে বর্তমানে ইনফরমেশন টেকনোলজির যুগ। যে সংস্থার ক্ষেত্রে যত বেশি ডেটা রয়েছে, যত বেশি ইনফরমেশন রয়েছে, তারা তত বেশি শক্তিশালী। আর দিন দিন এই ডেটা ইনফরমেশনের কিন্তু পরিমাণ বেড়েই চলেছে। তো সেগুলো সংরক্ষণের একটা ব্যাপার রয়েছে, সেগুলোকে সিকিউর রাখার একটা ব্যাপার রয়েছে, যেই ব্যাপারটি হচ্ছে ডেটাকে সংরক্ষণ করা আর কি, ডাটা সেন্টার যেটাকে বলে আর কি সহজ ভাষায় বললে। তো এই ডেটা সেন্টারের কাজটি যেটা কিন্তু ভীষণভাবে গ্রো করছে। আপনি যদি দেখেন একটা রিপোর্ট দেখুন, ইন রেসপন্স টু দ্য ডেটা ডিমান্ড, the data center infrastructure is rapidly evolving to meet these growing demands of security, scalability, and efficiency. These secure facilities are the hidden fortress safeguarding and processing the ever-growing mounting information that powers Indian digital revolution. বর্তমানে ইন্ডিয়ার যে ডিজিটাল রেভলিউশন চলছে আর কি, তার পরিপ্রেক্ষিতে যে পাহাড় প্রমাণ ইনফরমেশন, যে ডেটা যেগুলো তৈরি হচ্ছে, যেগুলো দিন দিন বেড়েই চলেছে, সেগুলোকে সংরক্ষণের একটা কিন্তু ব্যাপার রয়েছে, যেটা ইদানিং খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আর কি। ইটস ক্রুশিয়াল টু নোট দ্যাট অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি এস্টিমেট, ইন্ডিয়াস ডেটা সেন্টার মার্কেট ভ্যালু উইল সোয়ার 4.35 বিলিয়ন থেকে 2021-এ 4.35 বিলিয়ন থেকে 2027-এর মধ্যে $10.09 বিলিয়ন পৌঁছে যাবে। মানে বুঝতে পারছেন, 15%-এরও উপর সিএজিআর হিসাবে সেটা গ্রো করছে 2022 থেকে 2027-এর মধ্যে। তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে, কী ধরনের ইম্পর্টেন্সি রয়েছে এই সেক্টরটার। তো এই সেক্টরটা নিয়ে কাজ করে। তারপরে আপনার গ্রিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি নিয়েও কিন্তু এরা হাত বাড়িয়েছে আর কি, সেদিকেও কিন্তু কাজ বাড়িয়েছে। তাছাড়াও এদের আচ্ছা দেখে নিই এর বিজনেস ডিটেলসটা, দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানির মধ্যে কিন্তু প্রচণ্ড পোটেনশিয়াল রয়েছে এবং ইদানিংও যা পারফরমেন্স দিচ্ছে, তার শেয়ার দরে হোক, তার বিজনেসে, তার মধ্যে কিন্তু বোঝা যায় যে এই কোম্পানি ভবিষ্যতে খুব বড় কোম্পানিতে পরিণত হতে পারে। সেক্ষেত্রে রিটার্ন সেটাও কিন্তু খুব বড় হতে পারে। তো সেজন্য এই কোম্পানিটিকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে। এর যে ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, বিজনেস সব কিছু দেখলে একটা ধারণা আসবে এই কোম্পানিটির সম্বন্ধে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। আর এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য, আপনাদেরকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই থাকে। তো যাই হোক, চলে আসি কোম্পানিটির পরিচয়। তো ডিটেলসটা, বিজনেস ডিটেলসটাই প্রথমে দেখে নিই। দেখুন, এই কোম্পানির যদি আপনি বিজনেস সেগমেন্ট দেখেন, এদের দুটো সেগমেন্ট রয়েছে, এক ইপিসি আর একটা অন্যান্য ক্ষেত্রে। ইপিসির ক্ষেত্রে আবার 3টি ভাগ রয়েছে। দেখুন, পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে আর কাজ করে। দ্য কোম্পানি অফার্স ব্লু গ্লাস ডিসফ্লুরিসেশন, বাবা এটা আবার কি, ডিসালফ্লুরিসেশন, এফজিডি। আচ্ছা যাই হোক, কী হয় হোক, মানে আমাদের পরীক্ষা দিতে হবে না, এগুলো অত জানার দরকার নেই। ফ্লু গ্যাস ডিসালফ্লুরেশন, আচ্ছা এফজিডি সংক্ষেপে যেটাকে বলে। তারপরে টাঙ্কি সলিউশন টু ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টস, তারপরে ব্যালেন্স অফ প্ল্যান্ট সার্ভিস। তো এরকম সার্ভিস তারা যে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে তারা কাজ করে। তারপরে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইএইচপি সাবস্টেশন সেগুলো তৈরি করে। তারপরে ডিস্ট্রিবিউশন সিস্টেম ম্যানেজমেন্ট সেগুলো তারা তৈরি করে। তারপরে অ্যাডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার, এ ধরনের তাদের কিন্তু কাজ রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে তাদের এই ডাটা সেন্টারের যে ব্যাপারটা সেটা রয়েছে, অফসেট পাইপিং সিস্টেম রয়েছে, অয়েল হ্যান্ডলিং, প্ল্যান্ট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ রয়েছে, এরকম কিন্তু তাদের সেগমেন্টগুলো রয়েছে। তো অন্যান্য ক্ষেত্রে দেখুন, এরা দ্য কোম্পানি ওনস উইন্ড পাওয়ার অ্যাসেট অফ 21 মেগাওয়াট কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু 3 মেগাওয়াট, এরকম তাদের রয়েছে। ইটস হোল্ড 108 মেগাওয়াট উইন্ড পাওয়ার অ্যাসেটস আউট অফ 111 মেগাওয়াট সিচুয়েটেড তামিলনাড়ু, 225 কোটির আর কি। মোট কথা তাদের উইন্ড বায়ু শক্তি নিয়েও কিন্তু তারা কাজ করছে এবং সেক্ষেত্রে তারা যে জেনারেশন করছে সেগুলো তারা আবার বিক্রি করছে, এরকম তাদের ব্যবসা রয়েছে। তো এটাও একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনটিপিসি, আদানি ট্রান্সমিশন, স্টারলাইট পাওয়ার, আরডিসি পাওয়ার ডিস্ট্রিবিউশন, সিবি, এরকম কিন্তু বড় বড় ক্লায়েন্ট রয়েছে। আচ্ছা যাই হোক, এই উচ্চারণটাই আমার হলো না, এই
ডিসালফারেশন কি, এটা যে ঠিকঠাক প্রোনাউন্সিয়েশনটা আপনারা লিখে জানাবেন তো কমেন্ট বক্সে। তো যাই হোক, এবার চলে আসি এই কোম্পানির দেখুন অর্ডার বুক। ট্রান্সমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি, তাদের 54% মতো অর্ডার বুক, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 31% মতো, জেনারেশনের ক্ষেত্রে 14% মতো, ডাটা সেন্টারের ক্ষেত্রে 2% মতো রয়েছে। এই কোম্পানি ইনভেস্টমেন্ট করেছে 1142 কোটি 2024-এর মধ্যে, যেটা তারা মিউচুয়াল ফান্ড এবং ডেপ ইনস্ট্রুমেন্টেও তারা ইনভেস্টমেন্ট করছে। আচ্ছা, এখান থেকেও কিন্তু তাদের একটা বিজনেস রয়েছে, এখান থেকেও রেভিনিউ জেনারেট করে। তারপরে ফান্ড রেজ, ইদানিং তারা ফান্ড রেজ করেছে 1250 কোটির, সেটা করেছে কিউআইপির মাধ্যমে। আচ্ছা, পার্টনারশিপ উইথ ইন্ডিগ্রিড। আচ্ছা, 16 আগস্ট দ্য কোম্পানি পার্টনার উইথ ইন্ডিগ্রিড আন্ডারটেক দ্য ডেভেলপমেন্ট অফ 2 ইন্ডিগ্রিডস গ্রিনফিল্ড interstate transmission system project. It will co-develop and invest IndiGrid to project ইছানগর পাওয়ার ট্রান্সমিশন। আচ্ছা, তারা পার্টনারশিপ করেছে আর কি, মোট কথা তাদের বিজনেসকে আরও বাড়ানোর জন্য। তারপরে এদের যদি আপনি বিজনেসের ভবিষ্যতে চিন্তাভাবনাগুলো দেখুন কোম্পানি ফোকাস অন ফিউচার রেডি, বিশেষ করে তারা ডাটা সেন্টারের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে মনোযোগ দিয়েছে, যেটা ভীষণ একটা গ্রোয়িং সেক্টর, যেটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি ডাটা সেন্টার। দেখুন দ্য কোম্পানি ইজ সেটিং আপ স্কেলেবল হাইপার ডেন্সিটি ডেটা সেন্টার উইথ 24 মেগাওয়াট আইটি লোড ইন চেন্নাই, $160 মিলিয়ন। তারপরে দিস ডাটা সেন্টার শিডিউল টু বি কমিশন Q3 2025-এর মধ্যে এটা আর কি তৈরি হয়ে যাবে। অ্যাডিশনালি কোম্পানি প্ল্যান্স টু ডেভেলপ ডাটা সেন্টার উইথ 24 মেগাওয়াট আইটি লোড ইন কলকাতা বাই 2026-এর মতো কলকাতায় একটা তৈরি করতে যাচ্ছে। তারপরে অন্য আরেকটা ডাটা সেন্টার যেটা মুম্বাই এবং নয়ডার মধ্যে 2026 এবং 28-এর মধ্যে। মানে এই ডাটা সেন্টারের ক্ষেত্রে কিন্তু তারা ভীষণভাবে মনোযোগ দিয়েছে, কারণ তারাও বুঝতে পেরেছে যে এটার প্রয়োজনীয়তা বা এটার ডিমান্ড কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তো এরকম রয়েছে তাদের বিজনেস স্ট্রাকচারটা। তো দেখলে বুঝতে পারছেন যে এরা তাদের বিজনেসকে স্ট্রং করার জন্য এবং সেটাকে বাড়ানোর জন্য যথেষ্ট সচেষ্ট রয়েছে। তাদের পদক্ষেপগুলো দেখলেই বোঝা যাচ্ছে এবং ভীষণ ফিউচার ওরিয়েন্টেড। প্রত্যেকটা সেক্টরই, প্রত্যেকটা সেগমেন্টই কিন্তু ভালো রকম গ্রোথ ভবিষ্যতে রয়েছে। তো যাই হোক, বুঝতে পারলেন এদের বিজনেস কি করছে না করছে এবং বিজনেসে নিয়ে তাদের কী চিন্তাভাবনা রয়েছে। এগুলো দেখলে কি এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসে, তাদের বিজনেসটা সম্বন্ধে ধারণা আসে। আর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এটাই মূল কথা, যে কোনো কোম্পানির বিজনেসে গ্রোথ থাকলে তবেই সেটার লং টার্মে কিন্তু বড় রিটার্ন পাওয়া যাবে। তো সেটা কিন্তু নির্ভর করে তার বিজনেস স্ট্রাকচার, বিজনেস মডেল, সেগুলোর উপরই। আর তাছাড়া ইম্পর্টেন্ট যেটা ব্যাপার হচ্ছে ডেটা। এখন তাদের ডেটাগত দিকগুলো চলে আসি। এর যদি আপনি দেখেন মার্কেট ক্যাপিটাল 17,660 কোটি, যেটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, ছোট। প্রাইস আর্নিং রেশিও 59-এর মতো রয়েছে, মানে মোটামুটি কিন্তু একটু হাই ভ্যালুয়েশনে গিয়েছে আর কি। তো যাই হোক, এরকম ডিমান্ডিং সেক্টরে, ডিমান্ডিং স্টকে কিন্তু এরকম একটু ভ্যালুয়েশন হাই হয়। রিটার্ন অন ইকুইটি 13%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 200 রয়েছে, 1518 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.46% হিসাবে। তো ফান্ডামেন্টালি কিন্তু স্ট্রং রয়েছে। এখন দেখে নিই তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে, এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। দেখুন 2021-এ 884 কোটি ছিল, তারপরে বছর প্রায় 1000 কোটি, 900, তারপরে একটু কমে গিয়েছিল 830 কোটি 2023-এ, তারপরে এখন দেখুন 1500 কোটি, 1600 কোটি, মানে দুর্দান্ত গ্রোথের মধ্যে ইদানিং রয়েছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন 182 কোটি এরকম ছিল, তারপরে 264, মাঝখানে একটু কমে গিয়েছিল, তারপরে এখন কিন্তু আবার গতির মধ্যে এসেছে 268, 341 এরকম কিন্তু গ্রোথ রয়েছে তাদের। তো হিসাবগুলো যদি দেখেন গত 3 বছরে 19% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 22% দেখেছে গত 3 বছরে। 3 বছরে কম্পাউন্ডিং মানে স্টক প্রাইস CAGR 77%, মানে তাদের ব্যবসার চেয়ে কিন্তু তাদের শেয়ার দরে গতিটা বেশি এসেছে। ফিউচার ওরিয়েন্টেড সেক্টর নিয়ে মানে বিজনেস যারা করে আর কি, তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। দেখুন গত বছরের হিসাব দেখুন, 67% সেলস গ্রোথ দেখিয়েছে, প্রফিট গ্রোথ 195% দেখিয়েছে, আর 196% স্টক প্রাইস CAGR দেখিয়েছে। মানে কী ধরনের গতি এসেছে বিজনেসে ইদানিং সেটা বোঝা যাচ্ছে। আর যদি দেখেন লাস্ট ইয়ারে আর কি, গত 3 বছরে 13% মতো কিন্তু তাদের রিটার্ন অন ইকুইটি রয়েছে। আচ্ছা, ব্যালেন্স শিটটাতে চলে যাই, ব্যালেন্স শিটটা দেখি। ব্যালেন্স শিটে
রিজার্ভ রয়েছে 2142 কোটি এবং সেটা কনসিস্টেন্টলি গ্রো করছে। 2020-তে 1400 কোটি ছিল, তারপরে 1500, 1800, 1900, এখন 2100, আর ঋণ একেবারেই জিরো। তো বুঝতে পারছেন তাদের কিন্তু মানে ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে, একেবারে এ ক্লাস ব্যালেন্স শিট রয়েছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখিনি, 56% মতো প্রোমোটার, ইদানিং প্রোমোটাররা হোল্ডিং কমিয়েছে, কিন্তু এফআইডিআইরা কিন্তু প্রচুর হারে হোল্ডিং বাড়িয়েছে। মানে যেটুকু প্রোমোটাররা হোল্ডিং কমিয়েছে এফআইডিআইরা নিয়ে নিয়েছে। দেখুন 2%, 1% এরকম ছিল, এখন 7.93% এফআই। ডিআই দেখুন মাঝখানে কমিয়ে দিয়েছিল 23%, এখন প্রায় 25%-এর কাছাকাছি। এফআইডিআইরা প্রচণ্ড আস্থা দেখাচ্ছে এই কোম্পানির উপর, আর পাবলিকও কিন্তু হোল্ডিং কিছুটা কমিয়েছে, পুরোটাই কিন্তু ইনস্টিটিউশন নিয়ে নিয়েছে। তো এগুলোই পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে। তো এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও পজিটিভ রয়েছে, ব্যালেন্স শিটটাও দুর্দান্ত রয়েছে, একেবারে ঋণমুক্ত কোম্পানি, আর মোট কথা তাদের ব্যবসায় কিন্তু গ্রোথ ইদানিং দুর্দান্ত রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিটির আপনি ডেটাগুলোর মধ্যে পজিটিভিটি দেখতে পারলেন। আর মোট কথা তারা যে বিজনেসটা করছে, এখন যে গ্রোথটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভবিষ্যতে আরও বড় গ্রোথ দেখা যেতে পারে, যদি তাদের যে ডেটা সেন্টারের বিজনেস কিংবা রিনিউয়েবল এনার্জি সেক্টরের যে বিজনেস সেটার মধ্যে গ্রোথ আসে। এবং যেভাবে তারা এগোচ্ছে, তারা আপনারা দেখলেন যে ডিটেলস তাদের মধ্যে যে ইনিশিয়েটিভগুলো তারা নিচ্ছে, তাতে কিন্তু এই সেক্টরগুলোর প্রতি আলাদাভাবে জোর দিচ্ছে। সেক্ষেত্রে ভবিষ্যতে এই সেক্টরগুলি হয়তো প্রধান সেক্টর হয়ে দাঁড়াবে। তো যাই হোক, এই ব্যাপারগুলোর জন্যই এই স্পেশাল মানে এই কোম্পানিটি একটা স্পেশাল একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, তাই বলে কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যে দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ওই যে প্রোনাউন্সিয়েশনটা, যে উচ্চারণটা আমি করতেই পারলাম না, সেটা একটু কেউ যদি পারেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।